নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা এবং সমস্ত নেট এবং সেট অ্যাসপিরেন্টস, আপনাদের সবাইকে আজকের আলোচনায় স্বাগত। আমরা আজকে রিসার্চ অ্যাপটিটিউড এই ইউনিটটিকে সার্বিকভাবে আলোচনা করব একটি ভিডিওতে। রিসার্চ ইউনিটের এই রিসার্চ বা গবেষণাটাকে শুরু করতে গেলে প্রথমে আমাদের অর্থ বুঝতে হবে রিসার্চ মানেটা কি। অর্থাৎ গবেষণা শব্দটি একটি ল্যাটিন শব্দ, যা রি মানে পুনরায় এবং সার্চ মানে হচ্ছে অনুসন্ধান করা, এখান থেকে এসেছে, যার অর্থ হলো পুনরায় অনুসন্ধান করা বা নতুন তথ্য আবিষ্কার করা। এটি একটি সিস্টেমেটিক এবং বৈজ্ঞানিক উপায়ে সমস্যার সমাধান বা নতুন জ্ঞান অর্জনের একটা পদ্ধতি। তো এটাকে না বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন। যেমন ক্লিফোর্ড উডসের কথা বলে তিনি বলেছেন, গবেষণা হলো একটি সিস্টেমেটিক এবং উদ্দেশ্যপূর্ণ অনুসন্ধানের প্রক্রিয়া যা জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। আবার একজনের কথা বলি, তার নাম হচ্ছে কার্ল স্যান্ডারসন। তিনি বলছেন, গবেষণা হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে নির্দিষ্ট সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা যায়। ওকে, এবারে আসি রিসার্চের ধরন। আসলে গবেষণা এমন একটি স্তর যেখানে জ্ঞান অর্জন, সমস্যার সমাধান এবং নতুন তথ্য উদ্ভাবন যে আমরা করছি তার কিন্তু বিভিন্ন একটা শৃঙ্খলিক একটা প্রক্রিয়া আছে। তার এই প্রক্রিয়াগুলি না কখনো উদ্দেশ্যের মাধ্যমে, কখনো পদ্ধতির মাধ্যমে, কখনো সময় ধরে, কখনো আবার কোন ক্ষেত্রে ব্যবহার করছি তার উপর হয়ে থাকে। তো প্রথমে আসবো টাইপস অফ রিসার্চ বেসড অন পারপাস, অর্থাৎ উদ্দেশ্য অনুযায়ী। উদ্দেশ্যের মধ্যে সর্বপ্রথম আসে বেসিক রিসার্চ বা প্রাথমিক গবেষণা। সো এটি একটি মৌলিক গবেষণা যার লক্ষ্য হলো নতুন তত্ত্ব বা ধারণা সৃষ্টি করা। এটি বাস্তব সমস্যার সমাধান কিছু করে না, বরং এটা জ্ঞান বৃদ্ধি করে। এখানে নতুন নতুন তথ্যের সৃষ্টি করা হয়। এখানে এটার দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। এই তথ্য সাধারণত জ্ঞানটাকে বাড়িয়ে দেয়। যেমন উদাহরণ বলতে পারি, ধরুন মহাবিশ্বের গঠন কেমন তা নিয়ে গবেষণা, বা কোষ বিভাজন প্রক্রিয়া, এইসব নিয়ে গবেষণা। দ্বিতীয় টাইপ আসবো পারপাস অনুযায়ী, তা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, বা যাকে অনেক সময় আমরা ফলিত রিসার্চ বা প্রয়োগ গবেষণা বলি। তো বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজতে পরিচালিত গবেষণাকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলি। তো এখানে ফলাফলটা কিন্তু এই রিসার্চের বাস্তবিক হয়ে থাকে এবং সরাসরি কিন্তু প্রয়োগযোগ্য হয়ে থাকে। এটা কিন্তু অতটা বিশাল সময় ধরে হয় না, সংক্ষিপ্ত সময়ে করা হয়ে থাকে। যেমন করে ধরুন উদাহরণ হিসাবে নতুন ওষুধ তৈরি করা বা পরিবেশ দূষণ প্রতিরোধে আমি কি প্রযুক্তি ব্যবহার করব, এইসব ব্যাপারে। তৃতীয় টাইপ হচ্ছে অ্যাকশন রিসার্চ। এটাকে আমরা বলি যে ক্রিয়ামূলক একটা গবেষণা। এটি নির্দিষ্ট পরিস্থিতি বা সমস্যার দ্রুত সমাধান খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়। তো এটা কিন্তু খুবই লিমিটেড সময়ে পরিচালিত হয় এবং এটা বেশি করে কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি একটা উদাহরণ বলি, যেমন শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ বাড়াতে কোন নতুন কৌশল প্রয়োগ করা যেতে পারে, এই জন্য একটা রিসার্চ করছি। ওকে, তো এগুলো গেল সব পারপাস বা উদ্দেশ্য ভিত্তিতে। এবারে আসবো টাইপস অফ রিসার্চ বেসড অন রিসার্চ অ্যাপ্রোচ, অর্থাৎ পদ্ধতি ভিত্তিতে গবেষণার ধরন। প্রথমত আসবো কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণা। গুণগত গবেষণা হলো এমন গবেষণা যা কোনো বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করতে এবং এখানে সংখ্যাতত্ত্ব থেকে গুণগত দিককে বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন ধরুন এখানে ভাষাগত এবং বর্ণনামূলক কিছু তথ্য ব্যবহার হবে এবং এটা কিন্তু ফ্লেক্সিবল একটা পদ্ধতি হবে। একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন শিক্ষার্থীদের মানসিক অবস্থা সম্পর্কে একটা গবেষণা হচ্ছে, বা সামাজিক কোনো এক সমস্যা তার উপর জনমত নিয়ে আমি আলোচনা করছি। ওকে, এবার আসবো কোয়ান্টিটেটিভ রিসার্চ, মানে পরিমাণগত। ওকে, তো এখানে সংখ্যামূলক ডেটা ব্যবহার করে কিছু গবেষণা করা হয় এবং সেখানে কোনো কিছু একটা ফ্যাক্ট, ঘটনা সম্পর্কে একটা বিশ্লেষণ করা হয়। তো এখানে পরিসংখ্যান এবং গাণিতিক একটা বিশ্লেষণ হয়ে থাকে। এখানে বিশাল একটা বড় নমুনার উপর আমরা একটা ডেটা কালেক্ট করে সেটাকে অ্যানালিসিস করি এবং এখানে যে ফলাফলটা হয়ে থাকে সেগুলোকে খুব সহজে কিন্তু আমরা এক্সপ্লেনও করতে পারি। তো যদি উদাহরণস্বরূপ বলতে পারি, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণ, কত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করেছে, গড় ছাত্রের যে মার্কস কত, এগুলো। ওকে,
নেক্সট আসবো কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভের পরে হচ্ছে মিক্সড মেথড রিসার্চ, মিশ্র পদ্ধতির গবেষণা। সো এখানে দুটো অ্যাপ্লাই হয়ে থাকে, অর্থাৎ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, অর্থাৎ পরিমাণগত, সংখ্যাগত বা গুণগতর সংমিশ্রণে তৈরি একটা গবেষণা। এবং এখানে কিন্তু একটা রিসার্চের একটা পূর্ণাঙ্গ ওয়ে কিন্তু এভাবেই মিশ্র পদ্ধতি আসে, কারণ এখানে কোয়ালিটেটিভ ডেটাও থাকে, কোয়ান্টিটিভও থাকে। আমি একটা উদাহরণ বলি, শিক্ষার্থীদের শিখন দক্ষতার উপর প্রভাবক বিষয়গুলোকে পরিসংখ্যান এবং সাথে সাথে ছাত্রছাত্রীদের মানসিক বিশ্লেষণ, মানসিক ক্ষমতার বিশ্লেষণ। ওকে, এবারে আসবো তৃতীয় নম্বরে, দি টাইপস অফ রিসার্চ বেসড অন টাইম, অর্থাৎ সময়ের উপর নির্ভর করে। তো এক্ষেত্রে প্রথম যেটা আসবে তা হচ্ছে অনুধাবনমূলক গবেষণা, যাকে আমরা সহজে ডেসক্রিপটিভ রিসার্চ বলি। মানে এটি সাধারণত কোনো বিষয় অলরেডি রয়েছে তার পরিস্থিতি বা সেই বিষয়ের সম্পর্কে কোনো প্রকৃতি জানতে, অর্থাৎ অলরেডি থাকা কিছুকে বিশ্লেষণ করা বা বর্ণনা করা, অর্থাৎ কোনো বিষয়ে গভীরভাবে ধ্যান ধারণা করা। সাধারণত আর্টস রিলেটেড সাবজেক্টগুলি এরকম হয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে শিক্ষার্থীদের পড়াশোনা করার অভ্যাস এটা অলরেডি রয়েছে, তাকে আমরা বিশ্লেষণ করছি। দ্বিতীয় আসবো টাইমের মধ্যে পর্যবেক্ষণমূলক গবেষণা বা অবজারভেশনাল রিসার্চ। এখানে এটি কোনো বিষয় বা কোনো পরিস্থিতি বিষয়ে আমরা পর্যবেক্ষণ করে তার তথ্য সংগ্রহ করে ব্যাখ্যা করছে, অর্থাৎ এটা কিন্তু বাস্তব পরিস্থিতিতেই আমরা করে থাকি, পর্যবেক্ষণ করে থাকি, এবং এখানে কিন্তু নিরপেক্ষভাবে তথ্যগুলোকে অ্যানালিসিস করি। তো উদাহরণস্বরূপ বলতে পারি যে ক্লাসে শিক্ষার্থীদের আচরণ আমি পর্যবেক্ষণ করছি বা আমরা পর্যবেক্ষণ করছি। এবারে তৃতীয় টাইপ হচ্ছে পরীক্ষামূলক গবেষণা বা এক কথায় বলি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো এটি সাধারণত একটা কোনো কিছুর কারণ এবং তার প্রভাব সম্পর্কে আমরা কিন্তু কি প্রভাব ফেলেছে তার কারণ হিসেবে আমরা এই গবেষণা করে থাকি। তো এটা কিন্তু অনেকটা কন্ট্রোল একটা এনভায়রনমেন্ট থাকে এবং এখানে ডেটাকে আমাকে ভালো করে অ্যানালিসিস করতে হয়, ব্যাখ্যাও করতে হয়। তো উদাহরণস্বরূপ বলতে পারি একটি নতুন শিক্ষা পদ্ধতি সেটা ব্যবহার করছি আমি, তো তার কার্যকারিতা কি, বা নতুন শিক্ষা পলিসি যেটা নিউ এডুকেশন পলিসি হতে পারে। এবারে আসবো চতুর্থ ধরনের রিসার্চ বেসড অন অ্যাপ্লিকেশন, ব্যবহার অনুযায়ী রিসার্চ কত রকমের। নাম্বার ওয়ান আসবো ফিল্ড রিসার্চ, মানে ক্ষেত্র বিশেষ গবেষণা। তো এটি গবেষণার বিষয়বস্তু এমনটা সরাসরি একটা ফিল্ডে গিয়ে হবে, পর্যবেক্ষণ করে সাধারণত হয়ে থাকে, এবং এই ধরনের কিন্তু বাস্তব পরিস্থিতি ছাড়া কিন্তু হতে পারে না। তো এখানে বিশেষভাবে পরিবেশের প্রভাবটাকে আমরা বিবেচনা করি। তো সাধারণত একটা উদাহরণ যদি বলতে পারি যে গ্রামীণ এলাকায় শিক্ষার উন্নয়নে প্রভাব, সেটা নিয়ে আমি বিশ্লেষণ করছি, তো একটা ফিল্ড বেছে নিয়েছি। দ্বিতীয় আসবো ল্যাবরেটরি রিসার্চ, অর্থাৎ গবেষণার যে কি বলবো ফিল্ডে সেখানে গবেষণা। তো এটি একটি নিয়ন্ত্রিত একটা গবেষণাগারে হয়ে থাকে এবং এখানে পরীক্ষামূলক হয়, আমরা কোনো গ্যাস বা কোনো বিশেষ একটা বিক্রিয়া করে থাকি, এবং এখানে কিন্তু ল্যাবরেটরিতে যেহেতু হচ্ছে এখানে কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম। তো এক্ষেত্রে যেমন উদাহরণ বলতে পারি নতুন ঔষধের কার্যকারিতা আমি পরীক্ষা করছি। ওকে, তো এগুলো যদি দেখা যায় মোটামুটি রিসার্চ টাইপস। এবারে দুটো বড় একটা বিষয় থাকে রিসার্চ নিয়ে, একটা হচ্ছে পজিটিভিজম আর এটা হচ্ছে পোস্ট পজিটিভিজম। তো গবেষণার একটা ফিলোসফিক্যাল আইডিয়াস এই দুটি হয়ে থাকে, যেটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মূলত জ্ঞান অর্জনের পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গির পার্থক্যটাকে বুঝিয়ে বলে। তো একে একে আসি, প্রথমে আসি পজিটিভিজম। পজিটিভিজম হলো একটি ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি বা দার্শনিক দৃষ্টিভঙ্গি যা বলে যে জ্ঞান শুধুমাত্র বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, পরিসংখ্যান এবং বাস্তবতার ভিত্তিতে প্রাপ্ত হতে পারে। এই পদ্ধতিতে আমরা অনুভূতি বা বিশ্বাসকে নয়, বরং একটা পরিমাপযোগ্য এবং পর্যবেক্ষণযোগ্য তথ্যকেই দেখব। অর্থাৎ কি পেলাম মূলত এটা না সম্পূর্ণ বাস্তবতার উপর নির্ভরশীল। অর্থাৎ রিসার্চ বলে পজিটিভিজমের মাধ্যমে এটা বলছে যে বাস্তবতা হলো স্থির এবং এটি পর্যবেক্ষণের মাধ্যমেই জানা যায়। এছাড়া বলছে এটি গবেষণার
তথ্য সংগ্রহের জন্য যদি আমরা করি তাহলে পর্যবেক্ষণ করতে হবে, পরিসংখ্যান করতে হবে এবং পরীক্ষার মতো বৈজ্ঞানিক পদ্ধতির উপর নির্ভরশীল গবেষণা। ওকে, এছাড়া বলছে যে গবেষক তিনি ব্যক্তিগত মতামত বা অনুভূতিকে কখনোই গবেষণায় স্থান দেবে না, এটা পজিটিভিজম বলছে। এছাড়া বলছে যে কারণ, কজ অ্যান্ড ইফেক্ট, এই সম্পর্ক নির্ধারণের জন্য কিন্তু গবেষণা কাজ করে, পজিটিভিজম এটাই বলছে। আর কি বলছে, বলছে গবেষণার ফলাফল সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা। তো এবার যদি একটু ব্যাখ্যা করে দেখি, আমরা যদি উদাহরণ হিসেবে যদি এটা তুলে নিই কিছু, যেমন শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের আমরা ভর্তি করাই, তাদের শিখন দক্ষতা আমরা তাকে তুলে ধরি। এছাড়া ধরুন পরিবেশের দূষণের পরিমাণ কতটা তা পরিমাপ করে তার উপর আমরা সঠিক প্রতিক্রিয়া নিই। এবারে আসি পোস্ট পজিটিভিজম কি বলছে। তো পোস্ট পজিটিভিজম বলছে পজিটিভিজমের জাস্ট একটা উল্টো দৃষ্টিভঙ্গি। এখানে বলছে যে বাস্তবতা সম্পর্কে আমাদের জ্ঞান কখনোই সম্পূর্ণ বা নিখুঁত হতে পারে না। এটি স্বীকার করে বলছে যে গবেষক এবং তাদের দৃষ্টিভঙ্গি গবেষণার উপর প্রভাব ফেলে। তো এখানে আমাদের দৃষ্টিভঙ্গির কথা কিন্তু বলছে। তো এখানে পোস্ট পজিটিভিজম মনে করে যে বাস্তবতা স্থির নয় এবং এটি বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন মতামত অনুযায়ী হতে পারে। মানে তাহলে কি হচ্ছে, এখানে গবেষকের ব্যক্তিগত মতামত, গবেষকের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি গবেষণার ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। তাহলে ঠিক উল্টো কিনা বলুন? এটা আমরা বলতে পারি যে মিশ্র একটা পদ্ধতি। এখানে কোয়ালিটেটিভ এবং সাথে কোয়ান্টিটেটিভ উভয় পদ্ধতি ব্যবহার করা যাচ্ছে। এবং এটা বলছে যে কোনো সিদ্ধান্তই, পোস্ট পজিটিভিজম বলছে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত নয়, বরং বারবার পরীক্ষা করা যেতে পারে এবং সেখানে সংশোধন করা সম্ভব। তিনি বলছেন, মানে পোস্ট পজিটিভিজম আরও বলছে যে গবেষণায় ত্রুটি বা সীমাবদ্ধতার সম্ভাবনা থাকে এবং তা কিন্তু পোস্ট পজিটিভিজমে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়। ওকে, তাহলে ব্যাপারটা কিন্তু এটা কিন্তু গুলিয়ে ফেলার কিছু নেই। একটা উদাহরণ দিয়ে বলি, শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতির উপর তাদের পারস্পরিক অবস্থার প্রভাব বিশ্লেষণ করা, যেমন একটা নির্দিষ্ট পদ্ধতির একটা সঠিক কার্যকারিতা পরীক্ষার পর তাকে আরো উন্নত করার চেষ্টা করা, তাই না? ওকে, এইগুলো গেল কিন্তু পজিটিভিজম, পোস্ট পজিটিভিজম। এবারে আসবো গবেষণার পদ্ধতি। তো বিভিন্ন ধরনের কিন্তু গবেষণা পদ্ধতি হয়ে থাকে, যেমন ধরুন হতে পারে এক্সপেরিমেন্টাল, মানে হচ্ছে পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি, ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক হতে পারে, হিস্টোরিক্যাল ঐতিহাসিক হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে, কোয়ান্টিটেটিভ হতে পারে। তো এগুলো না, মানে আগে গেলাম কি হলো টাইপস অফ রিসার্চ, এবারে হচ্ছে রিসার্চ মেথড। প্রথমে আসবো, ভালো করে গুলাবেন না কিন্তু, এক্সপেরিমেন্টাল মেথড, রিসার্চ নয়, এক্সপেরিমেন্টাল মেথড পদ্ধতি, অর্থাৎ পরীক্ষামূলক পদ্ধতিতে এখানে গবেষক একটি বিষয়ে বা পরিবেশের উপর নিয়ন্ত্রণ এবং পরিবর্তন বা ম্যানিপুলেট করেন তিনি, এবং ফলাফল পর্যবেক্ষণ তারপরে গবেষণাটা করেন। তো এটি কারণ এবং ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্ক খুঁজে বার করে এবং এর মাধ্যমে একটা মানে সঠিকভাবে একটা অ্যানালিসিস করে। তো কি করছে এখানে, তো এখানে এক্সপেরিমেন্টালে গবেষক গবেষণার পরিবেশকে নিয়ন্ত্রণে রাখেন। এখানে গবেষণা নির্ধারণ করে একটি পরিবর্তন একটা জিনিসের তার এই চেঞ্জের কারণ এবং অন্য পরিবর্তনকে এটা কিভাবে প্রভাবিত করছে। এখানে একটি ভেরিয়েবল পরিবর্তন করিয়ে, অর্থাৎ যেটাকে আমরা স্বাধীন বলি, এবং তার প্রভাব অন্য ভেরিয়েবল যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটা নির্ভর করছে তা আমরা দেখি। এটি ল্যাবরেটরি বা বাস্তব জীবনের সেটিংয়ে কিন্তু করা যেতে পারে। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ কিভাবে হতে পারে, একটা উদাহরণ বলি। নতুন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করতে একদল রোগীকে ওষুধ এবং অন্য দলকে ওষুধ না দিয়ে প্লাসবো দেওয়া হলো। তো এটা একটা পদ্ধতি হতে পারে যেখানে দেখতে পাচ্ছি এক্সপেরিমেন্ট করছি। দ্বিতীয় আসবো, নেক্সট যে মেথডটা আসবো তা হচ্ছে ডেসক্রিপটিভ মেথড বা বর্ণনামূলক পদ্ধতি। তো বর্ণনামূলক পদ্ধতি একটি ঘটনা হতে পারে বা একটা বিষয়বস্তু হতে পারে, তার প্রকৃতি, তার বৈশিষ্ট্য এবং তার বর্তমান অবস্থাকে আমরা বিশ্লেষণ করছি। তো এটি
কোনো রকম ভাবে কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্ক নির্ধারণ করছে না, এবং বিষয়টি কি অ্যাকচুয়ালি এবং কিভাবে ঘটেছে তা বোঝার জন্য ব্যবহার করছি। তাহলে এটা বাস্তব ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছে। এখানে ডেটা সংগ্রহের জন্য আমরা কোনো কোয়েশ্চেনিয়ারিং বা প্রশ্নবলী, সাক্ষাৎকার বা ইন্টারভিউ এবং পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে থাকি। এখানে কোনো রকম ভাবে পরিবর্তনের কারণ বার করছি না, বরং এটা কি তা জানছি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একটা বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার আমরা নির্ধারণ করছি, বাড়া না কম। এবারে কেন বাড়ছে কেন কমছে এটা নয় কিন্তু, তাহলে কিন্তু এক্সপেরিমেন্টাল হয়ে যাবে। নেক্সট আসবো তৃতীয় টাইপ অফ মেথড, তার নাম হচ্ছে হিস্টোরিক্যাল মেথড বা ঐতিহাসিক পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা অতীতের ঘটনা, অতীতের নথি এবং কিছু তথ্য বিশ্লেষণ করব, তারপরে বর্তমান বা ভবিষ্যতের বিষয় সেটাকে বোঝার চেষ্টা করব। তাহলে এখানে কি হলো, আমরা হতে পারে পুরনো কোনো ডায়েরি, চিঠি, কোনো প্রতিবেদন, কোনো দলিল, কোনো বই, এগুলোকে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, এবং অতীতের ঘটনার সেটার কারণটাকে খুঁজে বার করব, এবং তার প্রভাবটা কি বর্তমানে কেমনটা রয়েছে তা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো এটা সাধারণত কি হয়েছে, অলরেডি রয়েছে এবং সেটা প্রমাণিত, এবং সঠিক উৎস যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে কিন্তু গবেষণাটা কিন্তু কার্যকরী হবে। তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি, শিক্ষার প্রাচীন পদ্ধতির যে বর্তমান দিনে কি প্রয়োজন বিবর্তন করার, প্রাচীন পদ্ধতি কি চলবে এখন, তাহলে এটা আমি কি করছি, ঐতিহাসিক রিসার্চ করছি কেমন আগে হতো। 4 নম্বর মেথড হচ্ছে কোয়ালিটেটিভ মেথড, অর্থাৎ গুণগত পদ্ধতি। এখানে মূলত ভাষাগত হতে পারে, এটা সাধারণত ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক হয়ে থাকে, এবং অনুভূতির নির্ভর, অনুভূতির উপর হয়ে থাকে, এবং সেগুলোকে ডেটা বিশ্লেষণ করি আমরা, এবং এটি সামাজিক এবং আচরণগত গবেষণার একটা বিশেষ একটা অংশ হতে পারে। তো এখানে কি হচ্ছে, সংখ্যার আমি আলোচনা করছি না, আমি কারণ অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স বা ভাষাগত ডেটাটাকে কালেক্ট করছি, এবং এটি না স্থির কাঠামো অনুসরণ কখনো করে না, এটি না বরং একটা গবেষণার প্রেক্ষাপটে বিভিন্ন সময় পরিবর্তিত হয়ে থাকে। তো কোনো বিষয়ে আমরা তার ডেপথ কতটা, ওই বিষয়টাতে কতটা জটিলতা রয়েছে তা বিশ্লেষণ করি। তো এটা না খানিকটা বলতে পারি ছোট যদি গ্রুপ অফ পিপল হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেখানে বেশি ফোকাস করতে পারি। তো একটা উদাহরণ বলি যে কোয়ালিটেটিভ কোথায় আমরা করতে পারি, যেমন শিক্ষার্থীদের পছন্দের শেখার পদ্ধতি সম্পর্কে এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমি কিছু ডেটা কালেক্ট করে আমি তার বিশ্লেষণ করার চেষ্টা করছি, তাহলে কি হলো, তাদের কোয়ালিটি নিয়ে করছি। নেক্সট আসবো কোয়ান্টিটেটিভ মেথড, অর্থাৎ সংখ্যাগত পদ্ধতি। তো স্বাভাবিকভাবে এখানে পরিমাণগত পদ্ধতি, এটি একটি সাধারণত সাইন্টিফিক অ্যাপ্রোচে হবে, এবং যেখানে সংখ্যা সূচক কিছু ডেটা ব্যবহার করা হবে এবং তা নিয়ে গবেষণা করা হবে। তো এখানে তথ্য সংখ্যার মাধ্যমে আমরা কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করব, ডেটাকে প্রকাশ করব, এবং ডেটা পরিসংখ্যান মূলত গাণিতিক পদ্ধতিতে অবশ্যই বিশ্লেষণও করতে হবে। তো এটা কিন্তু ছোট্ট অংশ নয়, এটা কিন্তু বৃহৎ অংশে বৃহৎ এলাকার ডেটাগুলোকে কালেক্ট করে আমরা কিন্তু গবেষণা করতে পারি। তো এক্ষেত্রে যদি উদাহরণ বলি, শিক্ষা শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আমি তা নিয়ে বিশ্লেষণ করছি। তাহলে যদি আমরা এই টাইপসগুলো মানে মেথডগুলোকে দেখি, এই যে 4টি মেথডের আমি কথা বললাম, 4টি, তো তাহলে আশা করি মোটামুটি 4টি নয় 5টি বললাম, তো সেগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা কিন্তু পার্থক্য রয়েছে, সেগুলো কিন্তু ধরতে হবে, তাহলেই কিন্তু আমরা কিন্তু ভাগগুলোকে বুঝতে পারবো। এবারে আসবো রিসার্চের স্টেপস, ধাপ, মানে একটা গবেষণা যে আমরা করি তা কিন্তু একটা মানে কাঠামোর মধ্য দিয়ে যেমন চলে ঠিক তেমনি সেটা কিন্তু ধাপে ধাপে হয়ে থাকে, এবং এই ধাপগুলি যদি সঠিকভাবে অনুসরণ করি তাহলে গবেষণার যে আমরা যে কাঙ্ক্ষিত ফলের অপেক্ষায় গবেষণাটি করে চলেছি সেই গবেষণাটি কিন্তু সঠিকভাবে যেমন হয়ে থাকে, এবং তার কিন্তু বাস্তবিকতা এবং সাথে সাথে রিলায়েবিলিটি, বিশ্বাসযোগ্যতাও থাকে।
তো আমরা প্রথম ধাপ করে আসবো। সর্বপ্রথম ধাপ হচ্ছে গবেষণার যে সিলেক্টিং দ্য রিসার্চ টপিক, অর্থাৎ গবেষণা করার জন্য গবেষণার বিষয়টাকে নির্বাচিত করতে হবে। তো এটা প্রথম ধাপ, এবং এক্ষেত্রে বিষয় নির্বাচন করতে হলে গবেষকের একটা সব থেকে বড় জিনিস হচ্ছে ইন্টারেস্ট বা আগ্রহ। শুধু আগ্রহ থাকলে হবে না, তার দক্ষতা থাকা প্রয়োজন এবং প্রাসঙ্গিকতা দরকার, ঠিক আছে বিষয়টি। এবং এমন হতে হবে যা কিন্তু অবভিয়াসলি যেন ইম্পর্টেন্ট হয়, যার মাধ্যমে নতুন তথ্য কিন্তু বের হতে পারে। তো উদাহরণ হিসেবে বলতে পারি যে শিক্ষার্থীদের শিক্ষার উপর প্রযুক্তির প্রভাব নিয়ে আমি একটা গবেষণা করছি, আমি টপিক বেছে নিয়েছি। দ্বিতীয় এলাম যে আইডেন্টিফাইং দ্য রিসার্চ প্রবলেম, গবেষণার সমস্যাটা বুঝতে হবে। যেমন হচ্ছে যে সমস্যাটির মাধ্যমে আমরা দেখব যে আমি কিছু কি সমস্যার সমাধান করতে পারবো, অর্থাৎ সমস্যা চিন্তা করতে পারলাম যে যে নতুন প্রযুক্তির প্রভাব শিক্ষার ক্ষেত্রে। তাই সমস্যা চিহ্নিতকরণ খুবই প্রয়োজন, যে আমি যে গবেষণা করছি এই কেন শিক্ষার্থীদের আজকে একটি মানে নতুন প্রযুক্তির প্রয়োজন হচ্ছে, কারণ আজকে তো অনলাইনের যুগ। তাই এই যে নির্দিষ্ট অংশ অনলাইন শিক্ষায় অংশগ্রহণে আমরা দেখতে পাচ্ছি যে আগ্রহী, এটাকে খুঁজে বার করছি, তাই তো এটা তো প্রবলেম। তৃতীয় স্টেপ হচ্ছে ডিফাইনিং দ্য অবজেক্টিভস, অর্থাৎ গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করা। সো গবেষণার উদ্দেশ্য স্পষ্টভাবে অবশ্যই তুলে ধরা দরকার। প্রধান উদ্দেশ্য কিছু থাকবে এবং সাথে কিছু আরও উদ্দেশ্য হতে পারে গবেষণার। তো উদ্দেশ্যগুলি অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে এবং উদ্দেশ্যগুলি এমন যেটা কোনো মানে ইমাজিনেটিভ না হয়, পরিমাপযোগ্য এবং যা যেন বাস্তবিক অবশ্যই হয়। যেমন এই যে অনলাইন শিক্ষার যে কার্যকারিতা তা আমরা পরিমাপ করে দেখব প্রযুক্তি হিসাবে, এবং শিক্ষার্থীদের তাদের এই অনলাইন যে প্রক্রিয়াটাকে তারা কতটা অ্যাকসেপ্ট করছে এগুলো নিয়ে দেখব আমরা। তারপরে চতুর্থ ধাপ হচ্ছে ফর্মুলেটিং রিসার্চ কোশ্চেন্স, অর্থাৎ গবেষণার প্রশ্নপত্র। তো গবেষণার উদ্দেশ্যের ভিত্তিতে যেমনগুলো উদ্দেশ্য দেখলাম, এক বা একাধিক আমরা কিন্তু প্রশ্ন করতে পারি। সো এই প্রশ্নগুলো উত্তর অনুসন্ধান করাই হচ্ছে আমাদের গবেষণার কাজ, এবং এই প্রশ্ন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে এবং স্পষ্ট হতে হবে, না হলে কিন্তু রিসার্চটা টালমাটাল হয়ে যাবে। যেমন ধরুন অনলাইন শিক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা যায় কি? এছাড়া বললাম অফলাইন ক্লাস শিক্ষার্থীদের কি বাধা, নাকি অফলাইন ক্লাস আর অনলাইন ক্লাস একই? এই যে প্রশ্নগুলো আমি মাথায় আনলাম। এবারে আসবো তৃতীয় চতুর্থ পরে পঞ্চম, চুজিং দ্য রিসার্চ মেথোডোলজি, অর্থাৎ গবেষণার পদ্ধতি। তো অলরেডি আগে বলেছি যে গবেষণার জন্য একটা উপযুক্ত পদ্ধতি বাছতে হবে। সেটা হতে পারে কোয়ালিটেটিভ, হতে পারে কোয়ান্টিটেটিভ, আর যদি তা না হয় অবশ্যই মিশ্র পদ্ধতি। তো অধিকাংশ ক্ষেত্রে একটা ভালো রিসার্চ মানে হচ্ছে যেটা মিশ্র পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ কোয়ালিটেটিভও থাকে সাথে কোয়ান্টিটেটিভ থাকে। তারপরে আমরা কি করব, যেমন ধরুন একটা উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন একটা সার্ভে করছি যে শিক্ষার্থীদের মতামত জানবো যে অনলাইন নাকি অফলাইন। তো আমি যে এই যে সার্ভে করতে গেলাম সেক্ষেত্রে কিন্তু দেখুন আমার কাছে হয়তো ডেটা হিসাবে আমি কোয়ান্টিটিও পেতে পারি, কোয়ালিটিও পেতে পারি, তাই না? এবার আসবো ষষ্ঠতম 6 নম্বর ধাপ, তা হচ্ছে রিভিউ অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্য পর্যালোচনা, অর্থাৎ বিষয় সম্পর্কে আমি কোনো প্রাপ্ত জ্ঞান করছি কিনা। তো পূর্বে কি হয়ে গেছে সেই পূর্বে তথ্যগুলোকে বিশ্লেষণ করা ওই বিষয় ভিত্তিক। তো একই বিষয়ে বা সংশ্লিষ্ট বিষয়ে করা পূর্ববর্তী গবেষণার ফলাফল আমরা এখানে পর্যালোচনা করে থাকি। এটি গবেষণার দিক নির্দেশনা এবং গবেষণার মধ্যে কতটা ফাঁক রয়েছে তা কিন্তু বুঝতে সাহায্য করে। তো উদাহরণ বলতে পারি, শিক্ষার খাতে প্রযুক্তি ব্যবহারের প্রভাব নিয়ে পূর্ববর্তী কোনো গবেষণা রয়েছে কিনা, যদি থাকে তা নিয়ে আমাদেরকে পর্যালোচনা করাটাই হচ্ছে লিটারেচার রিভিউ। এবার সপ্তম ধাপ হচ্ছে ডেটা কালেকশন বা তথ্য সংগ্রহ। গবেষণার প্রধান অংশ হচ্ছে এটা, এবং এটি কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলোকে সংগ্রহ করে, এবং এটা কিভাবে হতে পারে, সার্ভে মাধ্যমে হতে পারে, সাক্ষাৎকার হতে পারে, পর্যবেক্ষণ হতে পারে, বা অভিজ্ঞতা বিশ্লেষণ করে হতে পারে। তো এখানে তথ্য সঠিক এবং নির্ভুল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবে ইউজ করতে পারি আমাদের প্রাইমারি সোর্স, অর্থাৎ গবেষক সরাসরি তথ্য সংগ্রহ করছে। এছাড়া সেকেন্ডারি সোর্স হয়ে থাকে, অর্থাৎ যেখানে কেউ অলরেডি করে গেছে সেটাকে আমরা পাচ্ছি। ওকে, তো ডেটা কালেকশন হলো সপ্তম,
অষ্টম ধাপ হচ্ছে ডেটা অ্যানালাইসিস, অর্থাৎ তথ্য সংগ্রহের পরে সেই তথ্যকে কিন্তু ব্যাখ্যা করা প্রয়োজন। তো এখানে আমরা দেখে থাকি যে পরিসংখ্যান ভিত্তিক অর্থাৎ কোয়ান্টিটেটিভ হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে। তো বিষয়বস্তু এখানে বিশ্লেষণ করা প্রয়োজন এবং তার থিমেটিক পদ্ধতিটিকে আমরা এখানে ভালো করে বোঝারও চেষ্টা করব। তো এক্ষেত্রে নির্ভুল এবং অবশ্যই রিয়ালিস্টিক হওয়া চাই। যেমন বলতে পারি উদাহরণস্বরূপ যে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া পেয়ে গেছি অনলাইনে বা অফলাইন নিয়ে, তো তাদের সেই প্রতিক্রিয়াটাকে আমরা জাজ করছি, এবারে ব্যাখ্যা করছি। এবারে আসলে নবমতম ধাপ, তা হচ্ছে ইন্টারপ্রিটিং রেজাল্টটাকে এবার ব্যাখ্যা করব। তো তথ্য বিশ্লেষণ হয়ে গেছে, তারপরে আমি এবারে ফলাফলটাকে তুলে ধরবো। সো ফলাফল থেকে আমরা এবারে নতুন দিক খুঁজে বার করতে পারি এবং একটা উপসংহারে পৌঁছাতে পারি। তো এখানে ফলাফল উদ্দেশ্যর আমরা যে অবজেক্টিভ নিয়েছিলাম সেই উদ্দেশ্যের সাথে কতটা কাজ করেছে এই দেখব। এবং দশম হচ্ছে রিপোর্ট লেখা। তো গবেষণার সমস্ত প্রতিক্রিয়া ফলাফল একটা রিপোর্টের আকারে তুলে ধরা। তো গবেষণা প্রতিবেদনে ভূমিকা থাকবে, পদ্ধতি কি, ফলাফল কি, উপসংহারে কি পৌঁছালেন, এগুলো সবই থাকবে। তো এটি একটি স্পষ্ট এবং সুসংগঠিত একটা অংশ। এরপরে থাকলো 11তম পার্ট বা 11তম স্টেপ, তা হচ্ছে পাবলিশ করা। তো গবেষণার ফলাফল এবারে জনসমক্ষে উপস্থাপিত করতে হবে। তো এটি একটা গবেষণাপত্র হতে পারে, জার্নাল হতে পারে, বা কোনো এক কনফারেন্স সেমিনার হতে পারে, সেখানে প্রকাশ করা। তো গবেষণার এতে কি হয়, মান এবং গ্রহণযোগ্যতা আরো বাড়তে থাকে। তো এই যদি 11টি স্টেপকে সম্পূর্ণভাবে আমরা করতে পারি তাহলে কিন্তু একটা গবেষণা সুবন্ধভাবে হতে পারে। এবারে আসবো থিসিস বা গবেষণাপত্র কিভাবে লিখবো। তো একটি গবেষণামূলক কাজ যেমন হচ্ছে থিসিস বা রিসার্চ আর্টিকেল, এগুলো লিখতে গেলে না নির্দিষ্ট একটা কাঠামো থাকে এবং তাতে রেফারেন্সিং স্টাইল আরও কিছু বিষয়টাকে মাথায় রাখতে হয়। তো থিসিস এবং প্রবন্ধ একটা লেখার ফরম্যাট যদি ভালো করে আমরা দেখি, এগুলো কিন্তু থিসিস এবং এই যে রিসার্চ আর্টিকেল খুব একটা যে পার্থক্য তা নয়, অনেকটা একই রকম, তবে অনেকটা আলাদা। যেমন থিসিসটাতে হচ্ছে একেবারে একটা ইউনিভার্সাল অ্যাপ্রোচ থাকে, আর রিসার্চ যেটা আমরা আর্টিকেল বলছি সেখানে কিন্তু একটা পার্সোনাল ওপিনিয়ন সেখানে দেওয়া যেতে পারে, তবে থিসিসে কিন্তু নয়। তো এই ক্ষেত্রে কি করা হয়, প্রথমে থাকে যে পার্ট থাকছে তা হচ্ছে টাইটেল পেজ থাকবে, যেখানে থিসিস সম্বন্ধে তার টাইটেল, থিসিসের যিনি লেখক, বিশ্ববিদ্যালয়ের নাম এবং কবে করছেন এগুলো সব থাকে। তারপরে থাকে দ্বিতীয় যেটা অংশ, ভূমিকা বা ইন্ট্রোডাকশন, সেখানে তিনি গবেষক তার প্রেক্ষাপট লিখবেন, তারপরে গবেষণার উদ্দেশ্য, প্রাসঙ্গিকতা, গবেষণার যে প্রশ্ন, রিসার্চ কোয়েশ্চেন, এগুলো সব তিনি লিখবেন। তারপরে তৃতীয় পার্ট হচ্ছে লিটারেচার রিভিউ করবেন, অর্থাৎ ওই সংশ্লিষ্ট বিষয়ে পূর্ববর্তী গবেষণার সারসংক্ষেপ তিনি দেবেন এবং তাদের কতটা লিমিটেশন ছিল আর আপনি সে জায়গায় নতুন কিছু কি করছেন। তারপরে চতুর্থ হচ্ছে পদ্ধতি বা রিসার্চ মেথোডোলজি। তো গবেষণার জন্য ব্যবহৃত আপনি কি মেথোডোলজি ব্যবহার করছেন, কি নমুনা, কি ডেটা সংগ্রহের পদ্ধতি ব্যবহার করছেন, কি বিভিন্ন কৌশল, এগুলো সব বিস্তারিতভাবে করবেন এখানে। তারপরে পঞ্চম ধাপ হচ্ছে রেজাল্ট। তো গবেষণার ফলাফল আপনি কি করলেন, কোয়ান্টিটেটিভ নাকি কোয়ালিটেটিভ নাকি দুটো অ্যাপ্লাই করেছেন। তো সেক্ষেত্রে আপনি চার্ট দেখাতে পারেন, গ্রাফ দেখাতে পারেন, টেবিলের মাধ্যমে বা একটা প্যারাগ্রাফের মাধ্যমে ব্যাখ্যা করতে পারেন। ষষ্ঠতম হচ্ছে ডিসকাশন করতে হবে, অর্থাৎ গবেষণার ফলাফল সম্পর্কে আপনাকে ওখানে বিশ্লেষণ করতে হবে। তো এটি কিভাবে পূর্ববর্তী গবেষণার সাথে সম্পর্কিত বা নতুন কিছু উদ্ভাবন করছে তা বলতে হবে। এবং অবশেষে গিয়ে সপ্তম পর্যায়ে আপনাকে উপসংহার লিখতে হবে, অর্থাৎ গবেষণার সারাংশ, ফলাফলের তাৎপর্য এবং ভবিষ্যতের দিকে কি নির্দেশনা দিচ্ছে এইসব। অষ্টম জিনিসটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে রেফারেন্স বা সাইটেশন। তো গবেষণায় ব্যবহৃত যে সমস্ত তথ্য আপনি উৎস হিসেবে নিয়েছেন সেগুলোকে লেখা, আর যদি না করেন তাহলে প্লেজিয়ারিজমের কবলে পড়বেন। এবং শেষে থাকবে অ্যাপেন্ডিক্স, প্রয়োজনীয় কিছু তথ্য যেমন হচ্ছে টেবিল, কোড বা অ্যাব্রিভিয়েশন, এগুলো করতে পারেন। এবারে সব থেকে বড় জিনিস, আমরা এই যে রেফারেন্সিং এর কথা বললাম, এই রেফারেন্সিং কিন্তু খুব একটা মানে কি বলবো কঠিনও নয়, তবে এটা কিন্তু খুব একটা সহজও নয়। তো এটা কিন্তু বুঝে নিতে হয়। তো রেফারেন্সিংটা কেন গুরুত্বপূর্ণ আগে বুঝুন। দেখুন, প্রথম হচ্ছে এখানে আপনি তো নিজে কিছু করছেন না সম্পূর্ণভাবে,
অন্যের পড়া অন্যের লেখা পড়েছেন, তাই অন্যের কাজের যে আপনি সেখান থেকে সাহায্য নিয়েছেন তাকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ গবেষণার তথ্য উৎসের প্রতি কৃতজ্ঞতা করা, তাই না? দ্বিতীয় হচ্ছে আপনি গবেষণাটাকে বিশ্বাসযোগ্য করছেন, অর্থাৎ রেফারেন্স দিলেই আপনি যে পাঠ্যপুস্তক অলরেডি পাবলিশড হয়েছে তা পড়াশোনা করেছেন এবং তাই আপনি মন গড়া কিছু বলছেন না। তৃতীয় হচ্ছে পাঠক যারা রিডার হয়ে থাকে তাদেরকে সাহায্য করে। তো পাঠক কি করে, ওই উৎস খুঁজে আরো ডিটেলে পড়তে চেষ্টা করে। আর সব থেকে চতুর্থ যেটা কাজ হচ্ছে কপিরাইট যেন আমরা ঠিক রাখি। তো সঠিক রেফারেন্সিং এর মাধ্যমে গবেষণার ক্ষেত্রে আমরা প্লেজারিজমটাকে এড়াতে পারি, তাই না? এবারে আমরা এক একে করে আসি। প্রথম হচ্ছে এপিএ স্টাইল। সাধারণত আমরা সোশ্যাল সায়েন্স এবং শিক্ষার ক্ষেত্রে আমরা বিশেষ করে এই গবেষণার যে স্টাইলটা ব্যবহার করি। তো এখানে কি হয়, লেখকের নাম, তারপরে থাকে প্রকাশনার বছর, মানে কোন বছর হয়েছে, তারপরে বইয়ের টাইটেল থাকে এবং তারপরে থাকে একটা প্রকাশক, ঠিক আছে? তো এগুলো খুবই সহজ। নেক্সট আসবো আমরা এমএলএ আসি। এখানে লেখকের নাম, প্রকাশনার বছর, প্রবন্ধের শিরোনাম, জার্নালের নাম, মানে এগুলো কিন্তু মানে সরি আমি কি বলছি, এপিএটাই বলছিলাম তো, হ্যাঁ। এবারে আসি এমএলএ। এমএলএ কোথায় ব্যবহার করা হয়? এমএলএ স্টাইলটা সাধারণত লিটারেচারের ক্ষেত্রে হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হতে পারে। তো হিউম্যানিটিক্স বিষয়ে আমি তো ইংরেজি, আমাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তো এক্ষেত্রে প্রথমে থাকবে লেখকের নাম, তারপরে এপিএতে কিন্তু সাল ছিল, বছর, কিন্তু এখানে হচ্ছে তারপরে বইয়ের টাইটেল, তারপরে প্রকাশক, তারপরে প্রকাশনার বছর। যদি আমি একটা বইয়ের নাম বলি, লেখকের নাম হচ্ছে জন স্মিথ, তাহলে স্মিথ কমা জন ফুল স্টপ, তারপরে বইয়ের টাইটেল দ্য আর্ট অফ লিভিং ফুল স্টপ, তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, তারপরে কমা সাল। এই হলো এমএলএ স্টাইল। এছাড়া রয়েছে শিকাগো স্টাইল। ওকে, তো এই শিকাগো স্টাইলটা সাধারণত ইতিহাস এবং ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তো এক্ষেত্রেও ফরম্যাটটা এরকম, প্রথমে এখানে কিন্তু লেখকের নামও থাকলো, তারপরে এমএলএর মতো বইয়ের শিরোনাম টাইটেল থাকলো, তারপরে এখানে প্রকাশক, প্রকাশক যে পাবলিশিং হাউস, তারপরে প্রকাশকের বছর। তো এটা খানিকটা এমএলএর মতো, যেমন এখানে এই যে স্মিথ কমা জন, জন স্মিথ হলো, স্মিথ আগে কমা দিয়ে জন, তারপরে বইটার নাম, তারপরে ফুল স্টপ, তারপরে পাবলিশার কমা, তারপরে কোন বছর হয়েছে 2015 ফুল স্টপ। তো এটা অনেকটা শিকাগোটা কিন্তু এমএলএর মতো। আর চতুর্থ স্টাইল হচ্ছে হার্ভার্ড স্টাইল। এই হার্ভার্ড স্টাইল বা হার্ভার্ড অ্যাকচুয়ালি এটি বহুমুখী, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এক্ষেত্রে প্রথমে থাকে লেখকের নাম, এপি এর মতো এখানে, তারপরে বছর থাকে কমা দেওয়ার পরে, এবং তারপরে বইয়ের টাইটেল থাকে, এবং তারপরে প্রকাশক থাকে। এটা খানিকটা এপি এর মতো। তারপরে যদি চলে আসেন নেক্সট যে টাইপটা আসবো হার্ভার্ডের পরে, আমার মনে পড়ছে যে হার্ভার্ডের পরে শিকাগো গেল, শিকাগোর পরে হ্যাঁ ভ্যানকুভার স্টাইল। ভ্যানকুভার স্টাইল এটা সাধারণত চিকিৎসা ক্ষেত্রে হয়ে থাকে এবং স্বাস্থ্য বিজ্ঞানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে ফরম্যাটটা সেই একই রকম, প্রথমে কিন্তু লেখকের নামই থাকে, তারপরে ধরুন বইয়ের টাইটেল থাকে, শিরোনাম থাকে, তারপরে প্রকাশক এবং তারপরে বছর। এটা অনেকটা এমএল এর মতো, তাই না? তো এমএল এটাকে ফলো করলেই অনেকটা এটা হয়ে যাবে, ঠিক আছে? এমএল এ শিকাগো প্রায় মোরলেস একই রকম রয়েছে এবং ভ্যানকুভারও। এরপরে যদি আসি নেক্সট টাইপ যদি বলি, তা না, এগুলো জানলেই মোটামুটি হবে, ঠিক আছে? হ্যাঁ, এবারে একেবারে সর্বশেষ সাব ইউনিট বা আপনাদের রিসার্চ অ্যাপটিটিউডের শেষের দিকে পৌঁছে গেছি, যেখানে বলা হচ্ছে যে গবেষণায় রিসেন্টলি আইসিটির প্রভাব, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির প্রভাব। তো আজকের দিনে গবেষণাটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছে। ইজি এই অর্থে যে তথ্য আর কিন্তু হার্ড বুকে নেই, এখন পিডিএফ এর এজে চলে এসেছি আমরা, এখন অনলাইনের যুগে চলে এসেছি। তাই এখানে আইসিটি একটা বিশাল বড় আশীর্বাদ বলতে পারা যায়। আগে কি মানুষকে কত রকম ভাবে হাতে লিখতে হতো, তারপরে ডিটিপি করতে হতো, এখন পাল্টে গেছে যুগ। তো এবারে আমরা
দেখব কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার হচ্ছে। দেখুন, ডেটা কালেকশন করার সময় আইসিটি কিন্তু বেশি ব্যবহার হয়। তাই প্রথমে আসবো তথ্য সংগ্রহে আইসিটির প্রয়োগ। কিভাবে অনলাইনে ডেটাবেস আমরা গ্রন্থাগার করে থাকি, যেমন গবেষকরা এখন অনলাইন ডেটাবেস ইউজ করছে, পাবমেড, জেস্টোর, আইইই এক্সপ্লোর। এছাড়া ডিজিটাল গ্রন্থাগার ইউজ করছে, যেমন হচ্ছে এনডিএল, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, এগুলো সব। এছাড়া দেখুন, আমরা যখন গবেষণা করি তখন সার্ভে করি, ডেটা সংগ্রহ করি। তো সেই ক্ষেত্রে দেখুন আজকের দিনে গুগল ফর্মস প্রচুর ব্যবহার হচ্ছে, সার্ভে মাঙ্কি, এগুলো সব প্রচুর ব্যবহার হচ্ছে। তো আমরা সামাজিক যোগাযোগের মাধ্যম ও একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে আজকের দিনে এই আইসিটি। তো এছাড়া শুধু তাই নয়, কিন্তু ডেটা কালেকশন নয়, ডেটা কালেক্টের পরে যে বিশ্লেষণ করছি সেক্ষেত্রেও আইসিটি ব্যবহার করছি। যেমন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা পরিসংখ্যানটাকে বিশ্লেষণ করছে, বিভিন্ন সফটওয়্যার যেমন এসপিএসএস, আর, পাইথন, এগুলো সব কিন্তু তথ্য ব্যাখ্যা করে। আবার যদি বড় পরিসরে ডেটা হয়, সেই ডেটাকেও কিন্তু খুব সহজেই ইজিলি কালেক্ট করে নিচ্ছে, ক্যালকুলেট করে নিচ্ছে। এছাড়া দেখুন পাঠ্য বিশ্লেষণ, মানে আমরা যে যেগুলি পড়াশোনার যে বিষয়টাকে যেটা কালেক্ট করেছি তার অ্যানালিসিস, এর ক্ষেত্রে যেমন আমরা ইনভিভো, atlas.ti এগুলো সব ব্যবহার করছি। তো কোয়ালিটেটিভ ডেটা হোক বা কোয়ান্টিটেটিভ ডেটা হোক, এগুলো কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু অ্যানালিসিস করতে পারি। তো যেমন অ্যানালিসিস হলো, ঠিক তেমনি ডেটা ভিজুয়ালাইজেশন, মানে ডেটাটাকে প্রেজেন্ট করার ক্ষেত্রেও আমরা কিন্তু আইসিটি ব্যবহার করতে পারি। তাই টেবল ইউজ করতে পারি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো ইউজ করতে পারি। এখানে সহজ গ্রাফ বা চার্ট বা ইন্টারেক্টিভ কিছু আমরা রেকর্ডও দেখাতে পারি, তাহলে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এবারে দেখব কিছু অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো গবেষণার জন্য খুবই খুবই সাহায্য করছে, যেমন হচ্ছে গুগল ড্রাইভ, যেমন হচ্ছে ড্রপ বক্স, যেমন হচ্ছে মাইক্রোসফট টিমস। তো এগুলো ব্যবহার করে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে গবেষণায় কিন্তু অনেক বেনিফিশিয়াল টাস্ক করে থাকি। এছাড়া দেখুন ভিডিও কনফারেন্সিং, দেখুন একজন গবেষক চেন্নাইতে রয়েছে, আর তার যে গাইড তিনি রয়েছে কলকাতায়। তাদের মধ্যে জুম, গুগল মিটে, মাইক্রোসফট টিম, এগুলো সব ব্যবহার করে কিন্তু তারা কিন্তু করছে। আর আজকে যদি দেখুন, যখন কোভিড এলো, যখন ফিজিক্যালি আমরা সেমিনার করতে পারছিলাম না, তখন এই শিক্ষাবিদরা তারা আলোচনা চালিয়ে যাচ্ছিল কিভাবে, এই আইসিটির মাধ্যমে। আর তার জন্য অবশ্যই আপনারা ওয়েবিনার নামটি শুনেছেন। আজকের দিনে ওয়েবিনার একটা বড় একটা বুন বলতে পারা যায়। একটা সেমিনার হয় যেখানে আলোচনা হয় এবং তারপরে সেই আলোচনাটি সেইখানে সীমাবদ্ধ থেকে যায়, কিন্তু একটা ওয়েবিনারে একটা আলোচনা, সেই বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের যে বক্তব্যগুলো রেকর্ডেড থাকে এবং অল থ্রু দ্য ইন্টারনেট থাকে। আমরা যে কেউ যখন খুশি টাইপ করব এবং সেটা সম্পর্কে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, আমাদের স্থান, কাল, পাত্র কোনো ম্যাটার করে না, আমরা সেই তথ্যটাকে আমরা এগেন এনজয় করব। এবং সবথেকে বড় কথা, এতে কিন্তু কস্ট কাটিং হয়, আমাদেরকে কোথাও যেতে হয় না, বাড়িতে বসেই একজন একই প্ল্যাটফর্মে আসতে পারে। একজন কেউ যদি ইংল্যান্ডের লন্ডনে রয়েছে, একজন কেউ বার্লিনে রয়েছে এবং একজন পশ্চিমবঙ্গের কেউ প্রত্যন্ত গ্রামে রয়েছে, সেও কিন্তু ওই আলোচনায় পার্ট হতে পারে সে তিনি স্পিকার হতে পারেন, পার্টিসিপেটর হতে পারেন, পেপার প্রেজেন্টার হতে পারে। তাহলে এই আইসিটি আজকে গবেষণার স্তরটাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। তাই আইসিটির অবদান গবেষণার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি অনস্বীকার্য। তো আজকের আলোচনাটি মূলত হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড রিলেটেড। তো আজকের এই আলোচনা আজকে আপাতত এইটুকুই। আমাদের পরবর্তী ভিডিওটাতে আপনারা এই রিসার্চ অ্যাপটিটিউড থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই কিপ লার্নিং অ্যান্ড ফোকাস অন হেল্পিং আদার্স।